নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম দুঘরা ফ্ল্যাট। অনিশ্চয়তা তো ছিলই, সন্দেহ ছিল যথেষ্ট, তবু আশায় বুক বেঁধে আসা, অনেক কাঠখড় পুড়িয়েই আসা। এসেই মোক্ষম খবরটি পাওয়া হয়ে গেল। অবস্থাটি যেন কি হয়। রোগে আক্রান্ত প্রিয় আত্মীয়কে দেখতে হাসপাতালে এসেই তার মৃত্যু সংবাদ পাওয়া। অনন্যা একেবারে সর্বশান্তের মতোই মুখে বসে পড়ে। দুঃখে, ক্ষোভে, অভিমানে আর অভিযোগে ফেটে পড়ে বলে ওঠে, জানতাম এই খবরে যে পেতে হবে, তা জানতাম আমি। বসে পড়বার মতো জায়গা ছিল, মাথার ওপর পাখাও ঘুরছিল একখানা। তবুও অনন্যার গলায় ঘাম জমে ওঠে, মুখটা প্রথমটা সাদা হয়ে যাওয়ার পরই লাল হয়ে ওঠে। উহ, তুমি কি গো, তুমি কি? সেই কতদিন আগে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোনোর শুরু থেকে তোমায় বই বই করে বলে চলেছি, একটু খোঁজ নাও, একবার যাও। শেষ পর্যন্ত সে এই হলো। মাত্র কদিন আগেও। কথাটা আর শেষ করতে পেরে ওঠে না অনন্যা। কণ্ঠস্বর জবাব দেয়, মেয়েজাতটার পরাজয়ের মূলই তো এই, চোখে স্নায়ুশিরাদের বেখাপ্পা দুর্বলতা। তাই শেষ রক্ষে করতে দেয় না। রুদ্র মূর্তিতে ফেটে পড়ে অভিযুক্তকে বানে বানে ধরাশায়ী করে ফেলবার আগেই নিজে সিক্ত আর রিক্ত মূর্তি হয়ে বসে। তা তুনের বানের গোছার অনেকগুলোই তুনে থাকতে থাকতে যদি ধনুকখানা হাত থেকে খসে পড়ে, তাহলে রিক্ত ছড়ার কি? অনন্যার এই বাকশক্তির উদ্যোগ হয়ে যাওয়ার অবকাশে পরিমল নিজস্ব স্বভাবে অপ্রতিভতাকে ঢাকবা সেই একরকম আলগা হাসিটি হেসে বলে ওঠে, আরে বাবা, পার্টিটি জোচ্চোর পার্টি কিনা সেটা খোঁজ তল্লাশ না করেই ফট করে অতগুলো টাকা অন্ধকারে ঢেলে দিয়ে বসা ঠিক হবে? ভালো করে তল্লাশ করতে হবে না? খোঁজ তল্লাশ। এতক্ষণে আবার হিত বাকশক্তি ফিরে পেয়ে চাপা গর্জন করে ওঠে অনন্যা, ওহ, ওই তল্লাশ দেখাতে এসেছো তুমি আমায়? তল্লাশি করেছ কোনো দিন? ওই অমরাবতীর ছায়া মারাতে গেছো কোনো দিন? কীরকম কি হচ্ছে বলে কত জপিয়েছি। আর এই অফিসে এসেছিলে একবারও? এখানে যে কি নম্বরে বাস চলে তাই জানতে না এতদিন পর্যন্ত। যতদিনে তোমার প্রাণের অফিসে সুভাষবাবু না স্বরাজবাবুর ভাগ্নে না ভাইপো কে আর তার শালা দুখানা ফ্ল্যাট বুক করে ফেলেছে জানতে পারলে, ততদিনে টনক লড়ল। পরিমল আবার তেমনি একখানা কেবলা হাসি হেসে বলে, তা চেনা জেনা কেউ একজন নিয়েছে জানতে পারলে তবেই তো বিশ্বাস আসে। ততদিন তোমার জন্যে সকল দরজা খোলা থাকবে, সব কিছু মজুদ থাকবে। বাজার দেখছো না, কোনো কিছুই পড়তে পায় না, সকল লোক আগে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। লোকে নেই, দেখি ভালো না মন্দ, ঠকলো না জিতলো, দেখে তবে আমি নিতে যাব। থাকবে তোমার জন্য বসে। প্রতিবার ছুটিতে বেড়াতে যাবার সময় তুমি এই করেই সব পণ্ড করো। বলে আবার থেমে যেতে হয় অনন্যাকে। সে একই সমস্যা, আর দেহযন্ত্রে কলকবজার অনাসৃষ্টি। এক নিয়মে নাক যেখানে চোখেদের অনুকরণ করে বসে, রুমাল পার করতে তর্স হয় না। শৌখিন টাঙ্গাইল শাড়িখানার আঁচলে কোণ ভেসতে থাকে। কথাটা নমুনাস্বরূপ উল্লেখ করতে গিয়ে পুরনো দুঃখ উতলে ওঠে অনন্যার। পুজোর ছুটিতে বেড়াতে যাবার কথা অনন্যা যত আগে থেকেই তুলুক, পরিমলকে যতদিনে নড়াতে পারে ততদিনে দেখা যায় বেড়াতে যাবার মতো সব জায়গারই ট্রেনের রিজার্ভেশন হয়ে আছে 2 মাস 2.5 মাস আগে থেকে। কোনোখানে খালি নেই হোটেল, ধর্মশালা, হলিডে হোমের কোনো ঘর। অবশেষে যেখানে সেখানে 2-4 দিন ঘুরে আসা।
প্রতিবারে প্রায় একই নাটকের অভিনয় হয়। কাশ্মীর, কন্যাকুমারী, নেপাল, দিল্লি, আগ্রা, রাজস্থান এইরকম সব ভালো ভালো জায়গার কথা তুলতে থাকে অনন্যা পুজোর ছুটির কত আগে থেকে। কিন্তু শেষ পর্যন্ত হয়তো যাওয়া হয়ে ওঠে দীঘা, শান্তিনিকেতন কি বড়জোর দেওঘর, যেখানে ট্রেনের বদলে বাসেও যাওয়া যায়। দিকে দিকে তো লাক্সারি বাস, কিন্তু সেখানে উত্তম ব্যবস্থা মেলে? পুরো খরচ করেও শেষ পর্যন্ত যেন অনাধিকারীর ভূমিকায় শেষ তলানে বাজে মার্কা একটু আশ্রয় জোটে। অথচ পরিমলের অফিস থেকে ছুটি এবং ভ্রমণ বাবদ খরচ দুই পাবার কথা। রাত্রিটা মাঠে মারা যায়। এতে পরিমল যে খুব একটা লজ্জা অনুভব করে তা নয়। পরবর্তী প্রত্যেকবারই অলস নিশ্চিন্ততায় বলে, এখনো ঢের সময় আছে। এবারে যা ডামাডোল, কেউ অত ভ্রমণে ট্রমণে বেরোচ্ছে না। আর তার পরবর্তী অধ্যায়ে অনায়াসে বলে, এক্ষুনি যে সর্বত্র বুকিং টুকিং শেষ হয়ে যাবে তা কে জানবে বাবা। থেকে শেখে না, মনে পড়িয়ে দিলে গায়ে মাখে না। অদ্ভুত একটি নিশ্চিন্ততা নির্লিপ্ততায় ধরে নিয়ে বসে থাকে ওর প্রয়োজনীয় বস্তুগুলো। ও ওর প্রয়োজন মতো সময় আহরণ করতে যাবে, গেলেই পেয়ে যাবে। অনন্যা এক এক সময় পরিমলের এই নিশ্চিন্ততায় রেগে গিয়ে বলে, এ তোমার বিয়ে করা বউ নয় যে যত বেলাতেই বাড়ি ফেরো হাঁড়ি আগলে বসে থাকবে। পরিমল ওর ওই পেটেন্ট হ্যাঁ হ্যাঁ হাসিটি হেসে কথাটা তার সব গা থেকে ঝেড়ে ফেলে। আসলে এ শুধু পরিমলের কুড়মি নয়, এক ধরনের প্রতিরোধ মনোবৃত্তি। কোনো একটা কিছু ঘটিয়ে তুলতে হবে ভাবলে ওর মনের মধ্যে সেই কাজটাকে ঠেলে সরিয়ে রাখবার চেষ্টায় একটা প্রতিরোধের দেওয়াল গড়ে ওঠে। যতদিন পারা যায় না করে হালকা থাকা যায়, তা নইলে আজ এই অবস্থা ঘটে। নগরীর দিকে দিকে উপকণ্ঠে প্রতিনিয়ত যেসব উপনগরী গড়ে উঠছে, তারা তো অবিরাম বিজ্ঞাপন মারফত রঙিন হাতছানি দিয়ে চলে মনের মতো একটু বাসস্থানবিহীন অভাগা নগরবাসীজনকে। অনন্যা সজাগ দৃষ্টিতে সহজে কোনো খবর এড়ায় না। হাওড়ার এই সাবেকি পৈতৃক বাড়ির এক টুকরো অংশ থাকতে হওয়া যে কি দুঃসহ তা অনন্যাই জানে। কিন্তু পরিমলের মধ্যে তেমন অসহনীয়তা নেই। সে অনায়াসে সার্বজনীন স্নানের ঘরের দখলদারি নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করতে পারে, অথবা নীরবে ঘণ্টাভর অপেক্ষা করতে পারে খবরের কাগজখানা হাতে নিয়ে। অনন্যার কাছে এ জীবন অসহ্য। অনন্যা একটুখানি নিজস্ব জীবন চায়। অনন্যার স্বপ্নের মধ্যে তাই অনবরত ছবির মতো একটি ফ্ল্যাটের ছবির আনাগোনা। কিন্তু কথাটা তুললেই পরিমল হেসে উড়িয়ে দেয়, বলে, আমরা করব আলাদা ফ্ল্যাট, আমাদের সেই মুরদ। কিন্তু অনন্যা নাছোড়বান্দা। অনন্যা কেবল খবরের কাগজে পাতা উল্টে নতুন নতুন সব অতি সুবিধাজনক স্কিমের বিজ্ঞাপনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর পরিমলের কাছে ধর্ণা দেয়, দেখুন একবার খোঁজ করে যা লিখছে তা ঠিকঠাক কিনা। প্রথম প্রথম অবশ্য এটুকুও বলতো না। অনন্যার বিশ্বাসের জগৎটি তখনও ছিল সবুজ। ক্রমশ অবশ্য নানাবিধ ঘটনা মাহাত্ম্যের খবর জানতে জানতে সেই সবুজটি হলদেটে হয়ে এসছে। তাই নিজেই এখন এসব বিজ্ঞাপন ভালো করে খুঁটিয়ে দেখে, তলিয়ে বোঝবার চেষ্টা করে পার্টিটা পরিমলের ভাষায় জোচ্চোর পার্টি কিনা। কিন্তু এবার ওই অমরাবতী কাননের বিজ্ঞাপনে আর ছবি দেখে দেখে মোহিত হয়ে ধরে পড়েছিল পরিমলকে। দেখো না গো, একটু খোঁজ নিয়ে। পরিমল বলেছে, ছবি দিয়ে দিয়ে যতই জানান দিক, ও এখন বেশ বাঁও জলে। হয়তো শুনবে এখনো ভিত খোঁড়াও শুরু হয়নি। কিন্তু কিছুদিন আগে যখন অনন্যার মামাতো বোন সমাধি একগাল হেসে বলল, তো জামাইবাবু ওই অমরাবতী কাননে একখানা ফ্ল্যাট বুক করেছে, বুঝলি, তোকে চুপি চুপি বলছি, এখনো কাউকে বলিনি। বাহ, যা দাম হয়েছে আজকাল।
টু রুম ফ্ল্যাটের জন্য অ্যাডভান্সই 40,000। তারপর কিস্তিতে কিস্তিতে শেষমেশ বোধ হয় 2.5 লাখে উঠবে। তবে সে এখনই নয়। তবে ওদের এই ব্লকের ফ্ল্যাটগুলো দেখে এসেছি, খুবই চমৎকার। এই বি ব্লকটা নাকি আরো ভালো হবে। তখন অনন্যা পরিমলের কাছে গিয়ে ঝুলে পড়ল। সমাধির বড় এমন কিছু আহামরি চাকরি করে না। তুমি বা এত ভয় পাচ্ছ কেন? ইনস্টলমেন্টেই তো দিতে হবে। তাও খুবই সুবিধাজনক শর্ত। একবার জয় মা কালী বলে ঝুলেই পড়ো না। 40,000 মতো টাকা তো তুমি তোমার প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে পারো। তা যদি না ইচ্ছে হয়, ব্যাংকও তো আজকাল গৃহঋণ নাকি সব ব্যবস্থা করেছে। উঠতে বসতে অনুরোধ, অনুযোগ, মিনতি, রুদ্রমূর্তি, অভিমান, আবার মান খাওয়ানো। শেষ পর্যন্ত পরিমলকে নোয়ানো গেল। বলল, আচ্ছা বাবা, আচ্ছা, কালই তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসছি, আর ব্যাংকেও খবর নিচ্ছি কিভাবে কি টার্মসে লোন টোন দেয়। ফর্ম আসে, হয়তো ব্যাংকে খোঁজও নেওয়া হতে থাকে। তারপর চলে তাগাদার পালা। কই, অ্যাপ্লিকেশনটা দিয়ে এলে না? আর জায়গাটা একবার দেখে এলে না? পরিমল ব্যঙ্গের গলায় বলে, দেখার কি আছে? তোমার সমাধি স্বামী যখন অনেকখানি এগিয়ে গেছেন, তখন আর দ্বিধা কিসে? তিনি তো তোমার মতে বিশেষ বিচক্ষণ ব্যক্তি। আর অ্যাপ্লিকেশন, লোনটা সম্পর্কে একেবারে শিওর না হলে? কি আশ্চর্য, অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে তো টাকাটা দিতে হবে না? নাম উঠলে তো? ঠিক আছে, ঠিক আছে, হবে। ওই তোমার অমরাবতী কাননে যোগাযোগ অফিসের ঠিকানাটা কি যেন? এতদিনে তুমি ঠিকানা চাইছো? বিজ্ঞাপনের সব কাগজপত্র তোমায় দিয়ে দিইনি? তখন হয়তো মনে পড়ে পরিমলের। নিয়ে গিয়ে অফিসে ড্রয়ারে রেখে এসেছে। অতঃপর অফিসে বলা বলির সূত্রে জানা গেল, সুভাষ চাকলাদারের ভাগ্নে আর শালা 2খানা ফ্ল্যাটের ব্যবস্থা করে ফেলেছে টাকা জমা দিয়ে। শুনে আছড়ে পড়ে অনন্যা। তারপরই এই অভিমান। অনন্যার পরিমলের উপর সম্পূর্ণ নির্ভর না করে জবরদস্তি করে সঙ্গে এসেছে। আর হেসতে নেস্তে একটা না করে ছাড়বে না। এদের যোগাযোগের অফিসটির তাদের হাওড়ার বাড়ি থেকে দূরত্ব তো কম নয়। সময় লেগেছে অনেকটা। এসে প্রায় হাঁপিয়ে পড়ে অনন্যা। 4 তলায় অফিস ঘরে গিয়ে শুনল, অ্যাপ্লিকেশন নেওয়া তো গত সপ্তাহেই বন্ধ হয়ে গেছে, 5 তারিখে। ওইটাই ছিল শেষ দিন। অমরাবতী কাননের ব্যাপারে যোগাযোগ রক্ষাকারী যে ব্যক্তিটি ভগ্নদূতের ভূমিকা নিলেন, তিনি একটু অবাক হয়ে বললেন, ওই 5 তারিখের পর যে আর দরখাস্ত নেওয়া হবে না, সে কথা তো কাগজে জানিয়ে দেওয়া হয়েছিল। আরও নেওয়া হবে কি মিস্টার? অলরেডি সমস্তই তো বুকড হয়ে গেছে। পরিমল বোকার মতো বলে ফেলে, ওই 32টাই বুক হয়ে গেছে? 32টা কি বলছেন? এ ব্লক, বি ব্লক মিলিয়ে তো 64টা। সি ব্লকের এখনো ভিত খোঁড়া শুরু হয়নি। এখন থেকে অ্যাপ্লিকেশন পড়ছে। একটু আস্তানার জন্য মানুষের যে কি ডিমান্ড, ধারণা করতে পারবেন না। রিসেপশনের ওই ভদ্রলোকটি বোধহয় একটু বেশি কথা বলেন, এবং একটু আবেগ দিয়ে। পরিমল একেবারে ভেঙে পড়া অনন্যার দিকে একটা নজর ফেলে বলে, ধারণা করতে পারবো না কেন? নিজেরাই তো তার সাক্ষী। কিন্তু টাইম ওভার করে যাওয়ার পরে এসেছেন। পরিমল তাড়াতাড়ি বলে, নানান ঝামেলায় পড়ে, মানে সে অনেক ব্যাপার। তাছাড়া কিছুদিনের জন্য কলকাতার বাইরে যেতে হয়েছিল, মানে অফিসের ব্যাপার তো। অনন্যা তার স্বামীর নির্জলা মিথ্যা ভাষণের ক্যাপাসিটি দেখে অবাক হয়ে যায়। কিন্তু এখানে কি সে চেঁচিয়ে বলে উঠবে, কবে আবার কলকাতার বাইরে গেছো তুমি? রেলগাড়ি চাকা দেখেছ কতকাল আগে, মনে পড়বে? তা বলে উঠে যায় না। তাই বসে বসে শুনতে হয়। আচ্ছা, এমনও তো হতে পারে কেউ উইথড্র করে নিয়েছে। কাইন্ডলি দেখবেন একবার খাতাপত্র, হয়তো একটা পেয়ে যেতেও পারি।
ভদ্রলোক পরিমলের কথাটা অমৃতং ভালোবাসিতং তুল্য হিসেবে হেসে বললেন, খাতাপত্র দেখার কিছু নেই। আমার জানা যে কদিন দেরি করে ফেলে। পরিমল কপালে হাত দিয়ে হতাশ ভঙ্গি করে, আর অনন্যা কাণ্ডজ্ঞান ভুলে ছিটকে উঠে বলে, থাক, যথেষ্ট হয়েছে, চলো। রিসেপশনের ভদ্রলোকটির বোধ হয় সুন্দরী অনন্যার মুখ দেখে একটু মায়া হয়। বলেন, দেখুন, আমি জানি এখন করার কিছু নেই, তবে পরে এসে অ্যাপ্লিকেশনটা যদি সি ব্লকের জন্যে। অনন্যা রুদ্ধ গলায় বলে, সে ফ্ল্যাট আর আমার জীবদ্দশায় হয়েছে, চলো চলো। এই দাম্পত্য অভিমানের নাটকে দর্শক ভদ্রলোক হঠাৎ কি ভেবে বলে বসে, দেখুন, আমাদের চেয়ারম্যান এখন এখানেই উপস্থিত রয়েছেন। পাশে অন্য একটা অফিসে কিসের যেন মিটিং হচ্ছে। উনি তো এসব স্কিমের আর্কিটেক্ট, জাপান থেকে যত কিছু শিখে টিকে এসেছেন। মিস্টার কে কে দত্ত, লোক ভালো, ওর সঙ্গে যদি একটু দেখা করতে পারেন, বলে কয়ে যদি কিছু। ওরে বাবা, তিনি তো একটা কেষ্টবিষ্ট লোক, আমরা কি দেখা করব? তিনিই বা করবেন কেন? পরিমল প্রায় দাঁড়িয়ে ওঠে, না, মানে মিটিংয়ের শেষে এখানে একবার আসার কথা আছে। অবশ্য কখন মিটিং শেষ হবে তা আমার জানা নেই, ততক্ষণ যদি অপেক্ষা করতে পারেন। অনন্যা দৃঢ় হয়, অপেক্ষা করতে পারবে না? সামান্যতম যদি আশার আভাস থাকে, অনন্তকাল অপেক্ষা করতে প্রস্তুত আছে সে। তাই পরিমল যখন উসকুস করে ইশারায় জানায় আজ কিছুই হবে না, শুধু শুধু সময় নষ্ট, তখন অনন্যা ইশারাতেই জানায় তার দৃঢ় সংকল্প, হ্যাঁ, অপেক্ষা করবে সে, অনন্তকাল হলেও। রিসেপশনের ভদ্রলোক রীতিমতো অস্বস্তিকর অবস্থায় এদের সামনে থেকে সরে গিয়ে জানালার ধারে দাঁড়ান। এখন মানসিক অবস্থা, কেন মরতে আবার চেয়ারম্যানের কথা তুলতে গেলাম ছাই। লোকটা ভালো হলেও অসময়ে এরকম বেয়াড়া আবেদনের মুখোমুখি হতে হলে কি খুশি হবেন? অস্বস্তি কাটাতে একবার জানালার দিক থেকে মুখ ফিরিয়ে বলেন, আপনাদের জন্য কি একটু কোল্ড ড্রিঙ্কের কথা বলবো? এই একটি জায়গায় দুজনেই এখন এক সুরে গলা মেলার, না না, কোনো দরকার নেই। অগত্যা আর কি করা, অপেক্ষার মিনিট গোনা ছাড়া। অনন্তকাল, হয়তো তাই। তারপর একসময় অপেক্ষা শেষ হয়। জানলায় দণ্ডায়মান ভদ্রলোক ঝটকা মেরে সরে এসে তটস্থ হয়ে তাকে কি যেন বলেন। ঘরের মধ্যে দীর্ঘাকৃতি একটি ছায়া পড়ে, আর পরিমল দেখতে পেল মুখোমুখি দুজোড়া চোখের মধ্যে হাজার বাতি আলো ঝলসে উঠল, আর শুনতে পেল, তুমি নানি? নানি অনন্যার বাপের বাড়ির ডাক নাম। দিদি অনিন্দিতা অনু শব্দটা আগেই দখল করে নিয়ে বসায় ওর নামের ওই ভগ্নাংশে রূপান্তর। বোঝা গেল পরস্পরের বিশেষ পরিচিত এবং অনেক দিন পরে দেখা। তাই এই একটি বিস্ময় অভিভূত উচ্চারণ, তুমি নানি। দীর্ঘদিন পরে আকস্মিক কোনো অভাবিত জায়গায় পূর্ব পরিচিত দুই ব্যক্তির দেখা হয়ে গেলে চোখে আহ্লাদের আলো ফুটে ওঠা আশ্চর্যের নয়, কিন্তু এমন হাজার বাতির আলো। অতঃপর অবশ্য আচমকা দীপ্তিটি বসে যায়, কিন্তু পরিমলের মনে হয় সেই দীপ্তিটা যেন ওদের সমস্ত অবয়বে ছড়িয়ে পড়েছে। তুই এখানে? কি ব্যাপার? ব্যাপার বুঝবার সাধ্য আমার নেই কুরুপ্তা, সঙ্গের ভদ্রলোককে জিজ্ঞেস করতে পারো। আরে বাস, তোর সে চিরকালের ভঙ্গি। আমি বলবো কেন, ওরা বলুক না। মনে পড়ে তা ওকে যেভাবে কাঠগড়ার দিকে ঠেলে দিলি মনে হচ্ছে ইনি আসামি, অর্থাৎ স্বামী। কি অনুমান নিশ্চয় ঠিক? তো পরিচয় করিয়ে দে। করিয়ে দেবার আর কি আছে, নিজেই তো আবিষ্কার করে ফেলেছ। তবে নামটা জানিয়ে দিচ্ছি, পরিমল মিত্র। আর এই শোনো, ইনি হচ্ছেন শ্রী কমল কোরক দত্ত।
আমাদের ছেলেবেলাকার ভীতিকর শাসক। ভীতিকর? নয়তো কি গো করুকদা? তোমার ভয়ে আমরা বিনু, মিন্টু, বুড়ি, টুকু আর আমি কাটা হয়ে থাকতাম না? আরে তাই নাকি? হা হা হা। কই আমার তো মনে নেই। তবে হ্যাঁ, একদিন ন্যাড়া ছাদে উঠে দাপাদাপি করার জন্যে সবাইকে 1 ঘন্টা দেয়ালমুখো হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিলাম। তা মনে পড়ছে। আরে আমি তখন ক্লাস 10-এ উঠেছি। মনের মধ্যে কি অহংকার! আমি ওদের গুরুজন। তো যাকগে, পরে কথা হবে। আগে অতিথি আপ্যায়ন। হিতেশবাবু, এদের জন্য একটু চায়ের ব্যবস্থা করুন। পরিমল তাড়াতাড়ি বলে ওঠে, না না, আমাদের ওসব দরকার নেই, আমরা তো এক্ষুনি উঠছি। কে কে দত্ত মৃদু হাস্যে বলেন, দরকারটা তো আপনাদের নয়, দরকার আমার। আর এক্ষুনি আপনাদের ছাড়ছেই বা কে? তো প্রবলেমটা কি? প্রবলেমটা হিতেশবাবুই বোঝান। এবং শুনে চেয়ারম্যান কে কে দত্ত রীতিমতো উদাত্ত স্বরে বলে ওঠেন, ওটা কোনো প্রবলেমই নয়। নানি, সামান্য একটু দুঘরা ফ্ল্যাটের জন্যে তোর এত মন খারাপ? ইস, এ হতে দেওয়া যায় নাকি? হিতেশবাবু, বলুন তো কি করা যায়? হিতেশবাবু মাথা নিচু করে বলেন, আমি তো ঠিক, আচ্ছা, আমার কোটায় 2খানা ফ্ল্যাট বুক করা আছে না? তাই তো মনে হচ্ছে। সেটা এ ব্লকে না বি ব্লকে? সেটা তো স্যার এ ব্লকে পড়েই আছে না? তা আপনি আর আসছেন কই? বলেন তো আসছি আসছি। আরে মশাই, দেশে তিষ্ঠতে পেলে তবে তো আসবে। অথচ কবে থেকে ইচ্ছে কলকাতায় এসে স্থির হয়ে বসি কিছুদিন। তো ওই ফ্ল্যাটগুলো কি এর থেকে খারাপ? হিতেশবাবু হাঁ হাঁ করে ওঠেন, না না, খারাপ কিছু না। তবে গ্রিলের ডিজাইন, মোজাইকের ডিজাইন এসবের মধ্যে কিছুটা তফাৎ আছে। নিত্যই তো নতুন নতুন নকশা সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, 2টো ফ্ল্যাট আর আমার কোন কাজে লাগবে বলুন? একটা যথেষ্ট, পড়েই তো রয়েছে। অথচ এদের বিশেষ দরকার। এদের এই অ্যাপ্লিকেশনটার এগেনস্টে ওটাকে কোনোভাবে ম্যানেজ করে ফেলুন না। পারা যায় না? যেভাবে হোক একটা কাগজপত্র তৈরি করে। হিতেশবাবু বলেন, তার করা যাবে না কেন? আপনি নিজে যখন বলছেন, তাছাড়া এ তো অন্য কোনো কাস্টমারের সঙ্গে ক্ল্যাশ করছে না, আপনার নিজস্ব ব্যাপার। তখন আপনি বলেছিলেন 2খানা ফ্ল্যাট আপনার নামে রাখতে। আর আপনি তো সবটাই একসঙ্গে ক্যাশ পেমেন্ট করে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি খাতাপত্র দেখিয়ে একটু খাটুন, 2-4 দিনের মধ্যে হয়ে যেতে পারবে। কি বলেন? হিতেশবাবু ভিতরে ভিতরে কি উপলব্ধি করেন কে জানে। ভাবেন, তুই তোকারি করছি যখন, তখন আত্মীয়ই হবে বোধহয়। তবে চোখে মুখে যা আলো ফুটে উঠতে দেখলাম, একটু ধন্দ লাগলো। অর্থাৎ আলো এমনই একটা জিনিস যে সেটি কারোরই চোখ এড়ায় না, নেহাত নিজেদেরও। তো যাক, কাজটা যে তাড়াতাড়ি করে ফেলতে হবে তাতে সন্দেহ নেই। ওনাদের ইচ্ছে প্রকাশ মানেই তো অমোঘ আদেশ, এটুকু জেনে ফেলেছে হিতেশ পাল। কর্তারা যখন বলেন দেখুন তো এটা করা যায় কিনা, তখনই ধরে নিতে হবে অবিলম্বে করে ফেলতে হবে। অতঃপর চা আসে, যথারীতি আনুষঙ্গিক অনেক কিছু। বিচক্ষণ হিতেশবাবু বিবেচনা করে আয়োজনটা করেছে। এখন এই ধরনের কথা চলে, এ কি করেছেন, এত খাওয়া যায়? চেষ্টা করুন না, সেটাই বীরের ধর্ম। নানি, তুই যে একেবারে কিছুই খেলি না, উনি আর খাবেন কি? হয়তো একটা ফ্ল্যাট পেয়ে যাওয়া যেতে পারে, এমনি একটু আশার আভাসে ওর পেট, বুক, মন প্রাণ সব ভরে গেছে। আহ, বাজে কথা বলো না তো। আহা, একটু আশার আভাস কেন, হয়েই যেতে পারে। কি বলেন হিতেশবাবু? হ্যাঁ হ্যাঁ, অসুবিধের কিছু নেই, শুধু বোধহয় আপনার 2-একটা সাইন লাগবে। ওটা কোনো ব্যাপার নয়।
না মানে, আছেন তো এখন কলকাতায়? আছি, আপাতত কদিন আছি। নিয়ে আসবেন আমার কাছে দরকার মতো সময়ে। নানি, তোদের সেই চক্রবেড়ের বাড়িতে এখন কে আছে রে? কে আবার আছে? বাবা মারা যেতেই তো কাকারা বাড়ি বেচে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, সেই বাড়িটা, ইস, বাড়িটা কি মজার ছিল। চোর কুঠুরি, চিলেকোঠা, নিচু ছাদ। আমার তো ওটাই মামার বাড়ি ছিল। যেতে কি ভালোই বাসতাম। একদিন লুকোচুরি খেলতে খেলতে বিনুটা চোর কুঠুরির মধ্যে আটকা পড়ে গিয়ে কিছুতেই ভিতরে ছিটকানিটা খুলতে না পেরে কি কাণ্ডই ঘটিয়েছিল মনে আছে তোমার? করুতা শেষে তুমি বাইরে থেকে একটা লোহা নাকি দিয়ে কি করে যেন খুলে দিয়েছিলে। ওরে বাবা, তোর এতও মনে আছে? বললি বলে মনে পড়ল। কি পেল্লা চেঁচিয়েছিল বিনু, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি বলে। পরে সকলে কি হাসি। অনন্যা আসতে বলে, কিন্তু হাসির কি সত্যিই কিছু ছিল? বন্ধ দরজার আড়ালে আটকা পড়ে গেলে ওইটাই তো মনে হয় মানুষের মরে যাচ্ছি মরে যাচ্ছি। অর্থহীন এই টুকরো টুকরো বাল্য কৈশোরের স্মৃতিচারণ, যার সঙ্গে আজকের পরিস্থিতির কোনো যোগসূত্র নেই। তবু পরিমল নামী লোকটা চোখ আর কান তীক্ষ্ণ রেখে কোথাও কোনোখানে যোগসূত্র আবিষ্কার করতে চেষ্টা করে। বৃহৎ ম্যানশন, অনেক অফিস, অনেক দপ্তর। অমরাবতী কাননের এই যোগাযোগ দপ্তরটি এদের মধ্যে তেমন কিছু না, তবু ঠাটবাট আছে ভালোই। লিফট দিয়ে নেমে নিচে চলে এসে অনন্যা মনে মনে ভাবল, আসার সময় কি বোকার মতো সিঁড়ি ভেঙে মরেছি। আসলে তখন লিফটে ঢুকতে সাহস হয়নি, এখন বুকে অমিত সাহস। সঙ্গে কোম্পানি চেয়ারম্যান কে কে দত্ত পরিমলের দিকে তাকিয়ে বলেন, মিত্রমশাই, আপনার গন্তব্যস্থলটি কোথায়? চলুন নামিয়ে দিয়ে যায়। পরিমল প্রায় আঁতকে উঠে বলে, ওরে বাবা, সে অনেক দূর, হাওড়া কদমতলা। দরকার নেই, সে আমরা ঠিক। হাওড়া কদমতলা? কে কে দত্ত বলেন, ঠিক আছে নানি, তাহলে ওই কোথায় রইল। কদিন পরে ফ্ল্যাটে চাবি চলে যাবে তোর কাছে। দরকারি কাগজপত্র ওই হিতেশবাবুই যা করবার করবেন। আচ্ছা। অনন্যা ভয়ে ভয়ে বলে, ওনারশিপটা আমার একার নামে নাকি? তোমার নামে? না না, তা কেন? তোমাদের অ্যাপ্লিকেশনে যা নাম টাম আছে সেটাই থাকবে। বুকের পাথর নেমে যায় অনন্যার। বলে, চলি। কিন্তু চলি বললে কি চট করে চলে যাওয়া যায়? তোদের বাসের রাস্তাটাতেই না হয় ড্রপ করে দিকে। এখান থেকে অনেকটা। পরিমল বলল, একটা রিক্সা ধরে নিচ্ছি। আপনি আর কেন? রিক্সা এদিকটা এখনো ততটা চালু হয়েছে বলে মনে হয় না। উঠে আসুন না। অগত্যা উঠে আসা। আরও একটুক্ষণ কথা বলা স্কোপ। নানি, তোর সঙ্গে বাচ্চা কাচ্চা কাউকে তো দেখলাম না। আনিসনি বুঝি? ঘুরিয়ে প্রশ্ন আর কি। থাকলে তো আনবো। ও, তাই বুঝি, সরি। অনন্যা একটু বোকার মতোই বলে, শরীর কি আছে? আর তারপর আরও একটু বোকাটে বাচালতায় বলে ওঠে, তো তোমার খবর শুনি। কটি? একটি বোধ হয়। আজকাল তো একমেব দ্বিতীয়াং, ভজনারী যুগ। তো কি, মেয়ে না ছেলে? হেসে ওঠে কোরব। চিরকেলে রসিকতার ভাষায় বলে, মাথা নেই তার মাথা ব্যথা। অনন্যা থমকে বলে, বিয়ে করনি নাকি? করিনি বললে ভুল বলা হবে, বলা উচিত হয়নি। বিয়ের বয়সকালে বিয়ে দেবার মতো একটা মুরব্বি জোটেনি, আর পরবর্তীকালে সময় হয়নি। বিয়ে করবার সময় হয়নি? কই আর হলো, কাজের চাকায় ঘুরতে ঘুরতে কে বলি আজ এখানে কাল ওখানে ছিটকে যেতে হচ্ছে। সেই জন্যেই তো ভাবছি, ঘরণী না জুটুক, একখানা ঘর অন্তত মজুত রাখি নিজের জন্যে, যেখানে একটু অলস আরামে কাটাতে পাবো দুদিন। এখন তো জীবনটা বলতে গেলে হোটেলে হোটেলে।
এসে গেল বাস স্ট্যান্ড। গাড়ি থেকে নেমে পড়ল দুজনে। পরিমল বলল, ধন্যবাদ। কৌরব বলল, সেটা কার প্রাপ্যতায় ভাবছি। অনন্যা ছেলে মানুষের মতো টাটার ভঙ্গিতে হাত নাড়লে। গাড়িখানা জনারণ্যে হারিয়ে গেল। তার ঠিক বাসটা আসছে না। পরিমল এতক্ষণ একটা সিগারেট ধরাতে পেয়ে বাঁচল। তারপর প্রথম ধোঁয়াটা ছেড়ে বলল, খুব তো কোরকদা শুনলাম, তো তোমার সঙ্গে সম্পর্ক কিছু আছে নাকি, না শুধুই পাড়া তুতো দাদা? অনন্যা কড়া গলায় বলে, সম্পর্ক নেই? এ কথা বলার মানে? উনি আমার নিজের পিসেমশাইয়ের ছেলে। কি হলো, নিজের পিসেমশাইয়ের ছেলে? এটা কি ব্যাপার? নিজের পিসিমার নয়? না, মানে উনি পিসেমশাইয়ের আগের পক্ষের ছেলে। তো আমার পিসিমাও নিজের মায়ের মতোই ছিলেন, শুনলে না? বললেন আমাদের বাড়িটাই ওর মামার বাড়ি ছিল, অর্থাৎ বিমা তার বাপের বাড়িটাই। শুনেছি সবই। সেই মামার বাড়িতে আসতে ভীষণ ভালোবাসতেন, তাও শুনলাম। অমন বিশ্রী করে কথা বলছে কেন? বিশ্রী আবার কি, যা শুনলাম তাই বলছি। ওই এসে গেল বাস। হ্যাঁ, এসে গেছে সেই প্রার্থিত নম্বরের বাস। এখন ঘন্টা দুয়ের মতো চুপচাপ থাকা যায়। বাস বদল নেই, এই যা সুবিধে। অমরাবতী কানন থেকে হাওড়া কদমতলায় পৌঁছানোর জন্য নিজেকে নিয়ে আর ত্রস্তব্যস্ত হয়ে নাড়াচাড়া করতে হবে না। এখন নিঝুম নিমগ্ন হয়ে ভাবতে পারা যাবে, যা সব ঘটনা ঘটে গেল সেগুলো সত্যি না স্বপ্ন। কিন্তু তারপর সত্যি যে স্বপ্নই হতে চলেছে। দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত রূপকথার গল্পের মতো। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। বনকন্যা রাজপুত্রের দেখা পায় না, অথচ বলে গিয়েছিল এই আসছি। বছর অবশ্য যায়নি, তবে মাস একটা যায় যায় বটে। পরিমল হেসে হেসে বলে, কি হলো, তোমার কোরবটি কমল হয়ে ফুটে উঠছে কই? কদিনের মধ্যে যেন ফ্ল্যাটের চাবি তোমার হাতে চলে আসার কথা ছিল না? তাই শুনেছিলাম না? কি ব্যাপার, চাবি কি রাস্তা হারিয়ে ফেললো? উফ, কত রকমেরই মানুষ হয়। এদিকে চেয়ারম্যান কত কি যেন, বছরে 5বার জাপানে আমেরিকা যাতায়াত। আসলে তো দেখা যাচ্ছে একটি 420। তোমায় বোকা পেয়ে আচ্ছাখানে বাঁদর নাচ নাচিয়ে নিল। তা তুমি যা গদগদ হোক আর বেহল হয়ে পড়েছিলে, তাতে মজা দেখবার ইচ্ছে হতেই পারে। অনন্য প্রথমটা মনে করেছে পরিমল কি অধৈর্য। একটা উল্টোপাল্টা ব্যাপার ঘটনা সময় তো লাগতেই পারে। অনুক্তা সে কথারও জবাব দিয়েছে পরিমল, এত সময় লাগবার কিছুই নেই। পয়সাওয়ালারা ইচ্ছে করলে একদিনে নদীর মুখ ঘুরিয়ে দিতে পারে। এ তো কোন ছাড়। ক্রমশ অনন্যা অবাক হয়েছে, সত্য এরকম সম্ভব? করুতে এমন ছোট লোক হয়ে গেছে? কি লজ্জা, কি লজ্জা! রোষে ক্ষোভে অপমানে দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করে। অনন্যা কি লজ্জায় ঘেন্নায় গলায় দড়ি দেবে? তাই কি আর দেওয়া যায়? যা করা যায় তাই করে। বরের সঙ্গে গলা মিলিয়ে বলে, তাই দেখছি, লোক দেখিয়ে খুব একখানা উদারতা দেখানো হলো। পয়সা হলে মানুষের এত অধঃপতনও হয়? আমরা যে বাবা গরিব আছি, বেঁচে গেছি। বড়লোক হয়ে বসলেই তো সভ্যতা, ভব্যতা, চক্ষুলজ্জা, মনুষ্যত্ব সব জলাঞ্জলি দিতে হয়। এছাড়া উপায় কি? মরতে যখন পারছি না, তবে অহরহ মনে হতে থাকে, সত্যি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে সেই নির্লজ্জ নিষ্ঠুর লোকটাকে জব্দ করে ছাড়ব। খবর তো পাবে, কিন্তু জব্দ কি হবে? বুঝতে পারবে কেন অনন্যা এই পথ বেছে নিল। হয়তো ভাববে পরের সঙ্গে ঝগড়া, ভাববে সংসারে শাশুড়ি ননদের দুর্ব্যবহার। একটা চিঠি লিখে জানিয়ে দিয়ে মরবে। লিখবে, করুকদা, তোমার চোখে চামড়াহীন নির্লজ্জতার খেসারত দিতে আমায় মরতে হচ্ছে। না,
ওর সব সস্তা মার্কা গল্প উপন্যাসে চলে, বাস্তবে হয় না। ঠিকানায় বা কি ওর? ওর নাকি স্থায়ী ঠিকানা নেই, হোটেলই জীবন। হয়তো পরিমলের কথাই ঠিক, সবটাই 420। বিষাদে জীবন আরও বিষাদ হয়ে ওঠে, আশার লেশটুকুও বিলীন হয়ে যায়। বিষাদ তো বটেই, আর যদি স্বাদ কিছু থাকে তো সেটা হচ্ছে তিক্ত স্বাদ। রাত্রি শেষে উঠেও যখন দেখে তার আগে এসে শ্যাওলা পড়া সর্বজনীন স্নানের ঘরটা দখল হয়ে বসে আছে, তখন ইচ্ছে করে ছুটে রাস্তায় বেরিয়ে গিয়ে যেখানে ইচ্ছে চলে যায়। যখন ছাদে শুকনো কাপড় তুলতে গিয়ে দেখতে হয় তার কাপড় জামা শুকোবার সুযোগ না দিয়ে দড়ি কি তারের এক প্রান্তে ঠেলে সরিয়ে দিয়ে ছাদ ভর্তি করে কাঁথা শুকোতে দেওয়া হয়েছে, তখন ছাদ থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে হয়। কিন্তু মুখ ফুটে বলো কিছু, প্রতিপক্ষের বাক্যে তীক্ষ্ণ মন্তব্যের কাঁটায় বিদীর্ণ হতে হবে। রান্নাঘর আলাদা করা যায়, ছাদ তো আর আলাদা করা যায় না, সেখানে সকলেই ভার। তাছাড়া নিঃসন্তান মেয়ে মানুষই যে বাচ্চার কাঁথা শুকনো দিলে চোখ জ্বলে, এ ইশারাও থাকে। এ শ্রীহীন সৌন্দর্যহীন জীবন থেকে মুক্তি পাওয়ার আশ্বাসে কটা দিন হাওয়ায় ভেসেছে অনন্যা, আর তারপর বুকে পাথর। পরিমলের দিকে মুখ তুলে তাকাতে পারছে না অনন্যা, তার অক্ষমতা, অলসতা, নিশ্চেষ্টতাকে ধিক্কার দিতে পারছে না। কি লজ্জার বোঝা অনন্যার মাথায় চাপিয়ে দিল সে নির্লজ্জ ঘাতক লোকটা। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা এত ভয়ঙ্কর, তবু সেই যন্ত্রণার জ্বালা চেপে ঘটনাটা ভুলে যাওয়ার ভান করে সহজ মুখে অভ্যস্ত কাজ করে বেড়াতে হয়। আবারও যখন পরিমল হঠাৎ বলে ওঠে, 2 মাসও হয়ে গেল বোধহয়, তাই না? অনন্যাকে অবাক হতে হয়। কিসের? কেন, তোমার এই করুকদার? ধুত, তুমি এখনো সেই কথা মনে রেখে বসে আছো? তাহলে তোমার আর এখন ছবির মতন একখানা ফ্ল্যাট হলো না? কই আর হলো, অভাগ্যের কপাল বলে অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়। কিন্তু সাগর কি সত্যি ছিল? ছিল, ছিল নিস্তরঙ্গ একখানা সাগর, ক্ষণকালের জন্য একটিবার ঢেউয়ের উত্তাল হয়ে আবার তরঙ্গহীন হয়ে গেল। কিন্তু শুকিয়ে গেল কি? অবশেষে তো একদিন ভাগ্য এসে দরজায় কড়া নাড়া দিল। নাড়া পেয়ে দরজা খুলতে কপালের ঘাম মুছে হিতেশবাবু বললেন, উফ, আপনার বাড়ির নম্বর খুঁজতে এমন গোলমেলে সব গলি এসেছে ভর দুপুরে, চড়া রোদে। পরিমলের এখন বাড়ি থাকার কথা নয়। কাকে চান? এর উত্তরে অনন্যায় দরজার কাছে এগিয়ে এসছে। হিতেশবাবুকে দেখে কি মনের মধ্যে উত্তাল পাথাল করে উঠল না অনন্যার? তবু সংযতভাবে প্রায় হিমশীতল গলায় বলে, কি খবর? খবর তো ভালোই, তবে। হিতেশবাবু কুণ্ঠিত গলায় বলেন, খুবই দেরি হয়ে গেল, লজ্জায় পড়ে আছি। মানে আপনারা হয়তো ভাবছেন আমার গা ফেলতে দে, সে কিন্তু আমি কদিনের মধ্যে ঠিক করে ফেলেছি। আসলে ব্যাপার হচ্ছে, দলিলটা সম্পূর্ণ লিগেলি করতে সাহেবের 2-1টা সইয়ের দরকার ছিল। তো সাহেব তো সে অবধি দিল্লিতে, এই 2 দিন আগে একদিনের জন্য এসে কাজটা মিটিয়ে চলে গেলেন। এখন তো আবার দেশ ছেড়ে উড়ে চলে যাচ্ছেন। জানি একরকম। এই নিন আপনার দলিল আর ফ্ল্যাটের চাবি, আর আমাকে দরকার নেই। যেদিন যখন ইচ্ছে জিনিসপত্র নিয়ে চলে যাবেন, নিজের ঘর খুলে ঢুকে পড়তে পারবেন। হাতের ব্যাগ খুলে একটি সুদৃশ্য প্যাকেট বার করে অনন্যার হাতে ধরিয়ে দেন হিতেশ বাগমশাই। বলেন, আর এই একটি চিঠি আছে আপনার নামে। সাহেব বললেন, পোস্টে আসতে দেরি হতে পারে, হাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবেন। ওই বাড়ি সংক্রান্তে কিছু পরামর্শ দেওয়া আছে বোধহয়। দয়া করে আমার এই পিয়ন বুকটায় একটা সই করে দেবেন। আমি একা সই করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, খুব হবে। আসলে তো ব্যাপারটা ঠিক কোম্পানির সঙ্গে নয়, সাহেবের নিজস্ব ব্যাপার। অনন্যার বুকের মধ্যে যেন হাতুড়ি পিটছে। দলিল, চাবি, এটাই তো যথেষ্ট। আবার চিঠি কেন?
তবু কুণ্ঠিতভাবে বলে, উনি বাড়ি নেই, আপনাকে একটু বসাতে পারলাম না। এত রোদে এলেন, এ বাড়িতে তো আর অনন্যা একটি অপরিচিত পুরুষকে ডেকে বসিয়ে আপ্যায়িত করতে পারে না। অনন্যা যখন নিজের ঘর হবে, ভদ্রলোককে একটু ভালো করে চাটা খাওয়াতে হবে। চলে এলে ভিতরে, দ্রুত ঢুকে এলে নিজের ঘরে। বড় ভাসুরের মেয়েটা দরজা খুলে দিয়েছিল। সে বলল, কে এসেছিল গো কাকিমা? অনন্যা একটু থমকে বলল, দূর, একটা ভুল ঠিকানা চিঠি নিয়ে এসে বলে কিনা সই করে না। লেখা রয়েছে হাওড়া বাদামতলা, অথচ হ্যাঁ, আজকাল অনন্যা পরিমলের মতো গপ্প বানাতে শিখেছে। পাছে বাড়ির লোকের কৌতূহলী প্রশ্নে ফ্ল্যাটের খবরটা ফাঁস হয়ে যায়। নিষেধাজ্ঞা ছিল পরিমলের। চিঠি কেন? সুন্দর খামে এমন সিল করা চিঠি কেন? এখন দুপুর, এখন অনন্যা ঘরের দরজা বন্ধ করে দুপুরের ঘুমটা ঘুমোতে পারে। খুলে ফেলল খামের গায়ে আটা সেলোটেপটা, মেলে ধরল চিঠি। স্নেহের নানি, তুমি আমায় কি ভাবছো কি জানি। নিশ্চয়ই ভাবছো একটা মিথ্যেবাদী বাক্য বাগিস। বরের কাছে যে তোমার মুখ থাকছে না তাও অনুভব করছি। ভীষণ অস্বস্তি বোধ করছি। অস্বীকার করব না, মনস্থির করতে এতদিন সময় গেল। নানি, সেদিন দীর্ঘকাল পরে অপ্রত্যাশিতভাবে তোমায় দেখে মনের মধ্যে যে কি ঝড় উঠেছিল সে আর তোমায় বোঝাতে বসবার চেষ্টা করব না। তুলনা দিতে চাইলে শুধু এইটুকু বলতে পারি, আমি যদি পৃথিবীর সম্রাট হতাম, হয়তো সে মুহূর্তে সেটা কাউকে দান করে ফেলবার প্রতিশ্রুতি দিয়ে বসতে পারতাম। তারপর কটা দিন যেন কি একটা ঘুরে কেটেছে। কত ঝকঝকে রঙিন স্বপ্ন দেখে চলেছি। স্বপ্নে দেখছি অনেক ওড়াউড়ি ছোটাছুটিতে খানিকটা ছেদ দিয়ে ডানা গুটিয়ে আমার ভালোবাসার কলকাতায় এসে বসেছি। মুখোমুখি দুটো ফ্ল্যাটে তুমি আর আমি, দরজা থেকে বেরোলেই মুখোমুখি। স্বপ্ন দেখছি যখন তখন তোমার গলার স্বর শুনতে পাচ্ছি। হয়তো সে আগের মতোই মনের মতো একটা গানের লাইন গেয়ে উঠছে। হয়তো আর কিছু না হোক, নিকটতম প্রতিবেশী হিসাবে তোমার সাজানো ঘরে গিয়ে একটু বসতে পারবো। একটু চা খাবার অধিকার অর্জন করে ফেলেছি। হয়তো বা তোমাকে বলে বসছি, এই, তুই আমার ওই একেবারে অচল অধম রাঁধুনিটাকে একটু শিখিয়ে পড়িয়ে সচল করে দিতে পারিস? দে না বাবা। ফিরিস্তি বাড়াতে চায় না। স্বপ্নের ঘুরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাচ্ছিলাম। হঠাৎ একসময় সম্বিত ফিরল। চমকে উঠলাম, ভয় পেয়ে গেলাম, পালিয়ে গেলাম কলকাতা থেকে। ভাবলাম, তুচ্ছ একখানা দোঘরা ফ্ল্যাট পাইয়ে দিয়ে কি আমি তোমার নিশ্চিন্ত সুখের ঘরটা ভেঙে বসবো? আগুনের একটা ফুলকিকেও ও কিছু না ভেবে অগ্রাহ্য করে উড়িয়ে দিলে সেই ফুলকি আগুন হয়ে ঘর জ্বালিয়ে বসতে পারে। নিজেকে আমি বিশ্বাস করতে পেরে উঠলাম না নানি। তাছাড়া সেদিন সেই সামান্য সময়টুকুতে আমার উপর তোমার প্রভাব অনুমান করে তোমার স্বামীর চোখে যে একটু ঈর্ষা ছায়া দেখেছিলাম, সেও বোধ করি অগ্রাহ্যের নয়। ইট কাঠে দুখানা ঘরের সুযোগ পাইয়ে দিয়ে তোমার আসল ঘর ভেঙে বসবো ভেবে চলেছিলাম কদিন ধরে। তারপর মনস্থির করে ফেললাম, আমি তো চির বাউন্ডেলে, ঘুরে বেড়ানো আর উড়ে বেড়ানোই তো আমার জীবন। কি দরকার আমার ২-১০ দিনের জন্যে আমার ভালোবাসার কলকাতায় ডানা গুটিয়ে বসার? না হয় আর নাই এলাম কলকাতায়। যে কলকাতায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসে হাজির হলেই মনে হতো এই কলকাতার বাতাসে তোমার নিঃশ্বাসের বাতাস মিশে আছে। একটু কবিত্ব হয়ে যাচ্ছে না? থাক তবে। তবুও বলি, যখন যেখানে থাকি মনে মনে দেখব আমার নামে পড়ে থাকা ঘরটার মুখোমুখি ঘরটায় তুমি আছো, হাসছো, ফুটছো, সংসার করছো। শুধু ঘর থেকে বেরোলেই একটা বন্ধ দরজার দিকে তাকিয়ে একটু নিঃশ্বাস ফেলছো। সেও তো একটা প্রাপ্তি। এতদিন ধরে তো জানতেই পারিনি তুমি কোথায় আছো, কোন পরিবেশে। আজও আমায় মনে রেখেছো কিনা। ভালো থেকো।
তোমার সুখময় জীবন কামনা করে, করুক দা। চিঠিখানা পড়ার পর মুঠোয় পাকাতে থাকে অনন্যা। চোখ দুটোয় আগুন ঝরে। উচ্চারণীয় সোচ্চার বলতে থাকে, সুখীর ঘর। আমার সুখীর ঘর অটুট রাখতে তুমি তোমার ভালোবাসার কলকাতাকে চিরতরে ত্যাগ করবে? আর আমি তোমার সেই দাক্ষিণ্যে দান টেপে ধন্য হয়ে আমার জীবনের সুখের ঘরটিকে আরও মজবুত করতে পেরে বর্তে যাব? ভেবেছ কি তুমি আমায়? আমি এমনই হ্যাংলা, ভিখিরি? বারে বারে তুমি আমায় অপমান করবে? মনে আছে একদিন নিজেকে গরিব, অভাগা, বেকার বলে ঘোষণা করে আমার সীমানা থেকে সরিয়ে নিয়ে দূর দূরান্তরে সরে গিয়েছিলে, আমার জগৎ থেকে হারিয়ে গিয়েছিলে। আবার এখন আমায় দেখে তোমার মনে হয়েছিল সুখের সাগরে ভাসছি আমি। তাই সে সাগরটিকে স্থির সমুদ্র রাখতে তুমি, ওহ, আমিও কি কটা দিন একটা রঙিন স্বপ্নের ঘরে কাটাইনি? আমিও কি ভাবিনি কখনো কোনোদিন মুখোমুখি দুটো ফ্ল্যাটে তুমি আর আমি? চাই না, চাই না আমি তোমার এই আত্মঘাতী দয়ার দান। ছিঁড়ে ফেলছি তোমার দানপত্র। ক্ষোভে দুঃখে বুঝি বা কেমন একরকম অপমানও চোখে জল এসে যায়। কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে অনন্যা। হাতে চিঠিখানা মোচড়াতে মোচড়াতে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। ছিঁড়ে কুটি কুটি করে ফেলে হিতেশবাগে দিয়ে যাওয়া দলিলখানা। চাবিটা ফেলে দেবে জলে জঙ্গলে আগুনে যেখানে হোক। যে চাবিটা হাতে নিয়ে অনন্যা যখন যে কোনো সময় তার ছবির মতো সুন্দর নিজের ঘরে ঢুকে পড়বার অধিকারের আশ্বাস রয়েছে। কুচিয়ে ফেলা কাগজের স্তূপটার দিকে তাকিয়ে থেকে ভাবে এগুলো নিশ্চিহ্ন করে ফেলতে হবে, লোভ করতে হবে এই ইতিহাসের প্রমাণপত্র। কিন্তু তার জন্যও তো কই ব্যস্ততা নেই। হঠাৎ যেন ভারী শান্ত হয়ে গিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে অনন্যা। এখন আর তার চোখে আগুনও নেই, জলও নেই। কিন্তু যা দেখা যাচ্ছে সেটাই কি বিশ্বাসযোগ্য? নিজের হাতে নিজের বহুদিন সিঞ্চিত আশা বৃক্ষটি মূলে কুড়ুল মেরে ভবিষ্যতের সমস্ত সম্ভাবনাকে নষ্ট করে বসেও তার চোখে তারায় আলো কেন? সে আলোয় যেন একটি অনাস্বাদিত পূর্ণতার সাপ। নমস্কার। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন।